ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে দিহান, নীল, শাওন। তিনজনের মনে চলছে একই প্রশ্ন। কি রহস্য লুকিয়ে আছে এ বিয়ের পেছনে? কাল দিহান ফোন দিয়ে তাদের ডেকেছিল, তারা আসতে পারেনি। তাই সকাল সকাল দুজন এসে দিহানের বাসায় হাজির। কিন্তু দিহানের থেকে সব শুনে তারা স্তব্ধ হয়ে যায়। নীল শাওন কিছুতেই বিশ্বাস করতে চায়নি এটা সত্য। কিন্তু সত্যি তো সত্যিই হয়, তাকে মিথ্যে বললে তো আর সেটা মিথ্যে হয়ে যায় না। তিনজন চুপচাপ দাঁড়িয়ে ছিল, নীরবতা ভেঙে শাওন বলল, আমার মনে হয় অরিনের বিষয়ে খোঁজ খবর নেওয়া উচিত। আসলে সে কি চায়, কি তার পরিচয়, তার পরিবারের সবাই কি করে, বাসে থাকে কোথায়, সব কিছুই। সব তথ্য পেলে আমার মনে হয় কিছুটা হলেও জানা যাবে এই বিয়ের পিছনে কি কারণ আছে। আমার মনে হয় শাওন ঠিক বলছে। নীল, আমরা চাইলে লুপার থেকে সব জানতে পারি। শাওন, না না, লুপাকে কিছু জানানো যাবে না। ও কিছু একটা শুনলে সেটা সবাইকে না শোনালে ওর পেটের ভাত হজম হয় না। দিহান, অরিনের বিষয়ে তো জানতে পারি তাই না? নীল, তাও ঠিক। আমি লুপাকে কল করে ছাদে আসতে বলছি। দিহান লুপাকে কল দিয়ে ছাদে আসতে বলল এবং একা সাথে যেন কেউ না আসে সেটাও বলল। কিছুক্ষণ পরে লুপা ছাদে আসল। কালো রঙের একটা প্লাজো পরছে, সাদা টি শার্ট, চুলগুলা এলোমেলো, চশমা পরেনি আজ, টানা টানা চোখগুলা কিছুটা ফোলা, ছোট হালকা ফলে আছে, ফর্সা ত্বকে সোনালি রোদ লেগে চিকচিক করছে। নীলের কাছে লুপাকে আবেদনময়ী লাগছে। চোখ মুখ দেখে মনে হচ্ছে ঘুম থেকে মাত্র উঠে আসছে। নীল লুপার থেকে চোখ সরিয়ে নিল। এভাবে তাকিয়ে তাকলে তার নেশা ধরে যাবে। চাপা একটা দীর্ঘশ্বাস নিয়ে গাছে বসা কলরব করা পাখির গুলার দিকে তাকাল। লুপা তাদের সামনে এসে দাঁড়াল। আর চোখে একবার শাওনের দিকে তাকিয়ে গালের পাশে ছড়িয়ে থাকা চুল কানে গুজল। দিহানকে উদ্দেশ্য করে বলল, কেন ডাকছ ভাইয়া? দিহান চুপ থাকল, কিছু বলল না। আসলে কি বলবে সে ভেবেই পাচ্ছে না। লুপা শাওনকে বলল, কেমন আছেন শাওন ভাইয়া? ভালো, তুমি কেমন আছো? জি ভালো। আমিও ভালো। আমাকেও জিজ্ঞেস করতে, তাই আগেই বলে দিল ম। কথাটা বলে একটা চোখ টিপ দিল নীল। লুপা নীলের দিকে কপাল কুঁচকে তাকাল। তার চেহারায় বিরক্তি ফুটে উঠছে। দিহানকে বলল কি বলার তাড়াতাড়ি যেন বলে সে কলেজ যাবে। দিহান একটু চুপ থেকে তারপর বলল, আচ্ছা লুপা, ওই যে অরিন, ওর সাথে তর কতদিনের পরিচয়? দিহানের কথায় অরিনের কপাল আবারও কুঁচকায়। দিহানকে বলে, কেন ভাইয়া হঠাৎ এমন প্রশ্ন? আগে বল, তারপর বলছি। 2 বছরের। ওর বাসা কোথায়? এসব হঠাৎ কেন জানতে চাচ্ছ ভাইয়া? তুই তো সবার সাথে মিশিস না, এই একটার সাথে মিশলি তাই জানতে ইচ্ছে হলো। এখানে বাসার কি সম্পর্ক? নীল বুঝে গেল লুপার থেকে এভাবে কিছু জানা কঠিন, তাই সে কথা বলা শুরু করল। আমি বলছি, আসলে আমাদের একটা ফ্রেন্ড তোমার বান্ধবীকে খুব পছন্দ করছে, তাই আমরা ওর বিষয়ে জানতে চাই। নীলের কথায় লুপার বুকের ভেতর ধুক করে উঠল। শাওন কি অরিনকে পছন্দ করে নাকি? লুপা শাওনের দিকে তাকিয়ে কিঞ্চিত স্বরে জিজ্ঞেস করল, শাওন ভাইয়া অরিনকে পছন্দ করেন? আরে না না, আমি না, আরেকটা। শাওনের জবাব শুনে লুপা যেন প্রাণ ফিরে পেল। ছোট করে শ্বাস ছেড়ে বলতে লাগল, আমি জানি না ভাইয়া, তোমাদের বন্ধু এটা কি করে বা কেমন। যদি ভালো মানুষ হয় তাহলে কথা এগুতে পার। আমি চাই ওর জীবনে কেউ আসুক যে ওকে এই জাহান্নাম থেকে উদ্ধার করে নিয়ে আসবে। জাহান্নাম থেকে মানে? বুঝিয়ে বল। দিহান, জানো ভাইয়া, ও না একটা অনাথ মেয়ে। ওর মা নেই, বাবা নেই, আপন বলতে ওর কেউই নেই।
লুপার কথা শুনে দিহানের বুকের ভেতর ছেদ করে উঠল, শুধু আছে ডাইনি রূপী একটা সৎ মা আর উনার বাচ্চারা। সেই ছোট্ট থেকে ও মা হারা সৎ মায়ের অত্যাচার সহ্য করে করে এখনো বেঁচে আছে। ওর নিজের খরচটা নিজেকে চালাতে হয়। মাত্র ৩,০০০ টাকার একটা টিউশনি করে। ওর জন্য এটাই নাকি অনেক। এই ৩,০০০ টাকা দিয়ে ও পুরো মাস চলতে পারে। আসলে তাকে পারতে হয়। যেখানে আমরা সপ্তাহে সপ্তাহে শপিং করি সেখানে সে দুটো জামা দিয়ে ৬ মাস চলতে পারে। না হলে যে তার লেখাপড়ার খরচ চালাতে পারবে না। একটু থেমে, জানো ভাইয়া, সেদিন আমার বার্থডেতে এসে আমার হাতে বই দিয়ে মাথা নিচু করে বলছিল, দোস্ত হাতে মাত্র ৫০০ টাকা ছিল রে, তাই কিছু আনতে পারিনি, রাগ করিস না প্লিজ। এইটুকু বলেই লুপার গলা ধরে এলো। একটা ঢোক গিলে ধরা গলায় আবারও বলতে শুরু করল, ও যখন এ কথা বলছিল আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। নিজের প্রতি রাগও হচ্ছিল। এর আগের দিন আমি ওদের বাসায় গিয়ে ওর কাছে চা চাইলাম, কিন্তু ও যখন পাতিলে চা বসাল ওর সৎ মা এসে পাতিলটা নামিয়ে তাকে কথা শুনিয়ে গেল। আমি দেখেও না দেখার বান করে বসে থাকালাম, যেন ও লজ্জা না পায়। সে এসে আমাকে নিয়ে রেস্টুরেন্ট নিয়ে গেল। আমি ভাবলাম শেষে বিলটা আমি দিয়ে দিব, তাই ইচ্ছে মতো অর্ডার করলাম। হঠাৎ বাসা থেকে ফোন গেল, আব্বুর প্রেশার বেড়ে গেছে। আমি তাড়াহুড়ো করে বেরিয়ে আসলাম, বিলটাই দিল মনা। পরে ওকে ২,০০০ টাকা দিল কিন্তু ও নীল না, উল্টো রাগ দেখালো। চোখের পানিটা মুছে, তোমাদের বন্ধুর যদি এই ক্ষমতা থাকে ওকে ভালোবাসা দিয়ে ওর সব কষ্ট দূর করে দেওয়ার, তাহলে বিয়ের প্রপোজাল পাঠাও, আর যদি এই ক্ষমতা না থাকে তাহলে দয়া করে উনাকে ওর ধারে কাছেও যেতে না বলবে। কথাগুলা বলে লুপা চলে গেল। দিহান মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। ওর বুকের ভিতর তোলপাড় চলছে। লুপার প্রতিটি কথা তার কলিজায় সূচের মতো বিঁধেছে। অরিনকে বলা সব কঠিন কথাগুলা একে একে মনে পড়ছে। তোমাকে কেন জানি আমার কাছে এইরকম ড্রেসেও খেত খেত লাগছে। আচ্ছা তুমি কি বস্তিতে থাক? কথাটা মনে পড়তেই দিহান চোখ খিচে ফেলল। তখনই তার চোখে ভাসল সেদিনের দৃশ্য। যাক, ভালো হয়েছে লুপা তোমায় একটা ড্রেস পরতে দিয়েছে, নয়তো অনুষ্ঠানের সৌন্দর্যই নষ্ট হয়ে যেত। যা পরে আসছিলা। দিহান সাথে সাথে চোখ খুলে ফেলল। তারপর লুপার কথা কানে বেজে উঠল। যেখানে আমরা সপ্তাহে সপ্তাহে শপিং করি সেখানে সে দুটো ড্রেস দিয়ে ৬ মাস চলতে পারে। না হলে যে তার লেখাপড়ার খরচ চালাতে পারবে না। কথাটা মনে পড়তেই একটা ঢোক গিলে কান্না আটকাতে চেষ্টা করল দিহান। আবারও কানে বাজল। মাত্র ২০০ টাকার একটা বই নিয়ে এসে পেট পুড়ে খেয়েও গেলা, আবার ফ্রিতে একটা ড্রেসও পেলা। কথাটা মনে পড়ার সাথে সাথে লুপার বলা কথা কানে বাজল। জানো ভাইয়া, সেদিন আমার বার্থডেতে এসে আমার হাতে বই দিয়ে মাথা নিচু করে বলছিল, দোস্ত হাতে মাত্র ৫০০ টাকা ছিল রে, তাই কিছু আনতে পারিনি, রাগ করিস না প্লিজ। দিহানের শ্বাস ভারী হয়ে গেল। শ্বাস ফেলতে তার কষ্ট হচ্ছে। আবারও কানে বাজল, তোমাকে আমার পরিবারের কেউই মানবে না। কোচ, তুমি আমার যোগ্য নও। না তোমার ফ্যামিলি স্ট্যাটাস, না তোমার সৌন্দর্য, না তোমার চলাফেরা, কোনো কিছুই আমার ধারে কাছেও আসে না। তুমি জানো আমি যাকে ভালোবাসি তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন? অনেক ভালো পরিবারের মেয়ে, সে তোমার মতো মিডল ক্লাস না। আর সে দেখতেও অনেক সুন্দর। সমাজে কিভাবে চলতে হয় সেটা তার জানা আছে, তোমার মতো ফকিন্নি বেশে কোথাও যায় না। দিহানের গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। একের পর এক কথা কানে এসে বিকট শব্দে বাজতে লাগল। সবগুলা কথা একত্র হয়ে একটা ভয়ানক শব্দ হতে লাগল। দিহান কানে হাত দিয়ে চিৎকার করে বলে উঠল, স্টপ! বলে হাঁটু গেড়ে বসে পড়ল। অরিনের জন্য তার কষ্ট হচ্ছে, খুব বেশি কষ্ট হচ্ছে। ইচ্ছে করছে অরিনের জীবন থেকে সব কষ্ট মুছে দিতে, ইচ্ছে করছে অরিনকে একবার ছুঁয়ে দেখতে। যে মেয়েটাকে একটু আগে তার কেউই মনে হয়নি, তাকে এখন তার সবকিছু মনে হচ্ছে।
কিন্তু কেন? সে তো অরিনকে ভালোবাসে না, সে ভালোবাসে তন্দ্রাকে, তাহলে অরিনের কষ্ট শুনে এত খারাপ কেন লাগছে তার? নীল শাওন দিহানের সামনে বসল। শাওন দিহানের বাহুতে হাত দিয়ে কিঞ্চিত স্বরে বলল, দিহান তুই কারো জন্য কাঁদছিস? দিহান মাথা তুলে তাকাল। এই অল্প সময় কান্না করেও দিহানের চোখ লাল হয়ে গেছে। চোখের পানিটা মুছে কান্নাজড়িত গলায় বলল, আমার এত কষ্ট হচ্ছে কেন দোস্ত, তোরা বলবি? কেন আমার মনে হচ্ছে ও আমার খুব আপন? শাওনের দুহাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে, দোস্ত আমি ওর সব কষ্ট মুছে দিতে চাই। আমি ওর পাশে থাকতে চাই। ওর ছোট ছোট ইচ্ছে পূরণ করতে চাই। কিন্তু কিভাবে এসব করবি? বিয়ের পেছনের কারণ না জেনে ওকে বাসায় তুলবি? বিয়ের পেছনে কি কারণ আমি আপাতত জানতে চাই না। আচ্ছা তোরাই বল, তোদের কি মনে হচ্ছে অরিন কারো ক্ষতি করতে পারে? অরিনের বিষয়ে এত কিছু শোনার পর আমার আর মনে হচ্ছে না যে অরিন কারো ক্ষতি করতে পারে। আমার মনে হয় ওকে কেউ জোর করে এটা করিয়েছে। ওকে এটা করতে বাধ্য করেছে কেউ। আর এই কেউটাকে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। নীল, সেটা পরে দেখা যাবে, আপাতত আমি এগুলা খুঁজতে চাই না। আমার খুব খারাপ লাগছে রে। মুখে যা এসেছে ওকে তাই বলেছি, আঘাত দিয়ে কথা বলেছি, অপমান করেছি। কিন্তু বিশ্বাস কর তোরা, আমি একটা কথাও ওকে ছোট করতে বলিনি, সব বলেছি রাগের মাথায়। এখন কি করতে চাস তুই? শাওন, ওর একজন ভালো বন্ধু হতে চাই। ওর কষ্টগুলা মুছে দিয়ে ওকে নতুন জীবন দিতে চাই। আমি চাই ও ভাবুক ওর কেউ আছে। ওকে তাহলে দেরি কেন, আজ থেকে শুরু কর। নীল, চল রুমে চল। তিনজন মিলে রুমে গেল। দিহান রুমে ঢুকেই ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ফোন হাতে নিয়ে দেখল তন্দ্রা 4টা কল দিছিল। নীল শাওন সোফায় বসে ফোন টিপছে। দিহান বারান্দায় চলে গেল। তন্দ্রাকে ডায়াল করবে তার আগে আবারও তন্দ্রার কল এল। দিহান কল ধরতেই তন্দ্রার ঝাঁঝালো গলা, ওই কই ছিলা এতক্ষণ তুমি? কতটা কল দিছি। সরি, ওয়াশরুমে ছিলাম। রাতে কল ধরনি কেন? একটা বিষয় নিয়ে চিন্তিত ছিলাম, তাই কল ধরতে ইচ্ছে হয়নি। ও আচ্ছা, এখন আমি ইচ্ছের উপর দাঁড়িয়ে আছি। যখন ইচ্ছে হবে আমার সাথে কথা বলবা, যখন ইচ্ছে হবে না বলবা না। তাই তো। তন্দ্রা সব বিষয় নিয়ে ঝগড়া করবে না। তোমাকে বুঝতে হবে মানুষ সব সময় একই মুডে থাকে না। তুমি আমাকে ঝাড়ি দিয়ে কথা বলছো? আমি ঝাড়ি দেইনি, তোমার এটা মনে হচ্ছে। কেমন আছো? দুপুর 2টায় দেখা করতে পারবে? না। কেন? একজনের সাথে দেখা করতে যাব। ওকে। আসতে পারবা না যখন আমাকে কিছু টাকা দাও। টাকা মানে? আমার হাতে এখন টাকা নাই। তোমার আব্বু আম্মুকে দিতে বল। প্রতিদিন হাত পাততে ভালো লাগে না তন্দ্রা। আর প্রতি সপ্তাহে কেন তোমার টাকা লাগবে? তোমার আম্মুর কাছে চাও। তুমি আমায় খোটা দিচ্ছ? ওকে ঠিক আছে, আমি ভাবছিলাম তোমার সবকিছুর উপরে আমার অধিকার আছে। কিন্তু না, আমার কোনো অধিকার নেই। ন্যাকামি করে কেঁদে কেঁদে। তন্দ্রা প্লিজ ডোন্ট ক্রাই। দেখ আমার হাতে 2000 টাকা আছে, তাও এটা আমার না, এটা অন্যজনের, আজ তাকে সে ফেরত দিতে যাব। সে খুব অসহায়, এই টাকাটা তার প্রয়োজন। অহ, তোমার হাতে টাকা রেখেও তুমি না বললা? ওকে জান, ভালো থেকো বাই। তন্দ্রা ফোন কেটে দিল। দিহানের খুব রাগ হচ্ছে তন্দ্রার উপর। কিছুতেই কেন বুঝতে চায় না এই মেয়েটা, সে একটা বেকার ছেলে, তার হাতে টাকা আসবে কই থেকে? বুক ছিঁড়ে আসা একটা দীর্ঘশ্বাস ছেড়ে রুমে যেতে পিছন ঘুরে দেখল নীল আর শাওন দাঁড়িয়ে আছে। দিহান বারান্দার রেলিংয়ে পিঠ থেকে এক হাত পেটের উপর বাজ করে, এক হাত কপালে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল।
নীল আর শাওন একটু এগিয়ে আসল। নীল দিহানের কাঁধে হাত রেখে বলল, দোস্ত, তোর কি মনে হয় তন্দ্রাকে বিয়ে করলে তুই সুখী হতে পারবি? পারবি না রে। এই মেয়েটার সাথে তোর পরিবারের যায় না। তোর পরিবারের সবাই মিলেমিশে থাকে, কখনো ঝগড়া হয় না। তন্দ্রা হলো ছোট খাটো বিষয় নিয়ে ঝগড়া করার মেয়ে। ও তোর পরিবার টিকিয়ে রাখতে পারবে না। কিন্তু তুই বুঝতে চাস না। সে তোকে বলল সে সুইসাইড করবে, আর তুইও সেটা বিশ্বাস করে পরিবারে যুদ্ধ শুরু করে দিল। ওকে ছাড়া তুই কাউকেই বিয়ে করবি না। আমার কি মনে হয় জানিস, ও তোকে ভালোবাসে না, ও তোর টাকাকে ভালোবাসে। দিহান চোখ তুলে তাকালো নীলের দিকে। আসলেই কি তাই? তন্দ্রা কি সত্যি তাকে নয় তার টাকাকে ভালোবাসে? কিন্তু সে তো টাকা পয়সা কামাই করে না। দিহানের মাথা ভনভন করছে। সে নীল আর শাওনকে বলল, আচ্ছা বাদ দে এগুলা, আয় নিচে আয়। হুম। তিনজন একসাথে নিচে নামল। দিশা, ইসি, লুপা, দিয়া, রুহান বসে নাস্তা করছিল। আর তিনটা চেয়ালি বাকি ছিল। শাওন এসে দিশার সোজা চেয়ারটায় বসল, নীল লুপার সোজাটায়, দিহান দিয়ার সোজাটায়। দিহান টেবিলে বসে তার মাকে ডাক দিল। শাওন দিশাকে বলল, কেমন আছো দিশা? জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? হুম অনেক ভালো। নীল ভাইয়া কেমন আছেন? যাক, কেউ তো আমাকে জিজ্ঞেস করল আমি কেমন আছি। হুম বইন ভালাই আছি। নীলের কথায় ইসি দিশা জোরে হেসে ওঠে। নীল একবার লুপার দিকে তাকায়। লুপা বিরক্তি মুখে বসে আছে। নীল একটা চাপা দীর্ঘশ্বাস নিল। ততক্ষণে দিহানের আম্মু চলে আসলেন। উনার পেছনে ইসির মা ও লুপার মা আসলেন। আজও লুপার মায়ের হাতে ডিম ভাজার প্লেট। নীল শুকনো একটা ঢোক গিলে বলল, দিহান আমি তাহলে আজ উঠি। ইসির মা বললেন, এই ছেলে চুপচাপ বসত, একদম উঠি উঠি করবে না। না আন্টি বাসায় বলে আসেনি, আমার মনে হয় এখন যাওয়া উচিত। যাবে বাবা, আগে নাস্তাটা করে নাও। দিহানের আম্মু, আজ কিন্তু আমি ডিম ভাজি নি, আজ বড় ভাবি ভাজছে। লুপার আম্মু। নীল যেন প্রাণ ফিরে পেল। দিহানের আম্মু সবাইকে নাস্তা তুলে দিচ্ছেন। নীল মাঝে মাঝে আওর চোখে লুপার দিকে তাকাচ্ছে। লুপার চোখে একবার চোখ পড়ে গেল। লুপা কিঞ্চিত স্বরে যত্তসব ফাউল বলে উঠল। কথাটা সবার কানে যায়, সবাই তার দিকে জিজ্ঞাসুক চোখে তাকায়। লুপা উঠে চলে যায়। তার মা পিছন থেকে ডেকে বলেন, পুরোটা শেষ করে যা, সে কলেজ যাবে বলে চলে যায়। দিহানরা তিনজন মিলে নাস্তা শেষে তারাও বেরিয়ে পড়ে। আজ তারা ভার্সিতে যায়নি। অরিনের কলেজের সামনে এসে দাঁড়িয়ে থাকে। সবাই মিলে অনেকক্ষণ কলেজের গেটের সামনে দাঁড়ায়। অপেক্ষার অবসান ঘটিয়ে দুপুর 2টার দিকে লুপা আর অরিন বেরিয়ে আসে কলেজ থেকে। লুপা বেরিয়ে আসতেই দেখে তাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ড্রাইভার বলছে সে বাসায় যাবে, তাই লুপাও যেন চলে আসে। লুপা অরিনকে বিদায় জানিয়ে চলে যায়। দিহান আগে থেকেই এ ব্যবস্থা করে রাখছে। ড্রাইভারকে সে নিজেই ফোন করিয়ে আনছিল। লুপা যাওয়ার পরে তারা অরিনের পিছু নেয়। একটু জায়গায় গিয়ে অরিন একটা গাছের নিচে বসে ব্যাগ থেকে পানির বোতল বের করে একটু পানি খেল। দিহানকে নীল ও শাওন বলল যাওয়ার জন্য। দিহান গেল 2 কদম গিয়ে ফিরে আসল এসে বলল, দোস্ত তোরাও আয়, আমার একা ভয় করছে। শালা আমরা কেন যাব, তুই যা, আমরা আছি তো। শাওন। দিহান বিড়বিড় করে আল্লাহ আল্লাহ করতে করতে এগোল। একটু যেতেই মনে পড়ে গেল অরিন যে হাতে থুথু নিয়ে তাকে থাপ্পড় দিছিল সেটা। দিহান আবার পিছন ঘুরে গেল। নীল ধমকের স্বরে বলল, ওই দেখ, আবার ফিরে আসবি তো তোকে ফেলে আমরা চলে যাব। ব্লুটুথ তো আছে তাই না? আমরা বলে বলে দিব, তুই শুধু বলবি। ওকে, আমি যখন গলা ঝাড়ব তোরা বুঝে যাবি আমি তোদের হেল্প চাইছি। দিহান শুকনো একটা ঢোক গিলে অরিনের সামনে গেল।
অরিন চলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল মাত্র। দিহান অরিনকে বলল, হা হা হাই, কি করেন? অরিন পাশ ফিরে তাকিয়ে দেখে দিহান দাঁড়িয়ে আছে। দিহানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। অরিন একবার আকাশের দিকে তাকালো, তারপর দিহানকে বলল, আজ তো সূর্য মেঘে ঢেকে আছে, গরমটাও তেমন নেই, আপনি এত ঘামছেন যে? কই না তো, ঘাম মুছতে মুছতে। কিছু করছি না, পিপাসা লাগছিল, দাঁড়িয়ে পানি খাওয়া ঠিক না, তাই এখানে বসে পানি খেলাম। আপনি এখানে কেন? হ্যাঁ, আমি এখানে কেন? অরিন কপাল কুঁচকে তাকালো। বিস্মিত হয়ে দিহানকে বলল, আপনি এখানে কেন নিজেই জানেন না? দিহান আওর চোখে একবার বাম পাশে তাকালো। নীল আর শাওন ইশারা দিচ্ছে বারবার আসল কথা বলার জন্য। দিহান কানে হাত দিয়ে দেখল তার ব্লুটুথ পড়ে গেছে। দিহান চোখ খিচে একটু সাহস জুগিয়ে বলল, আমি কিছু বলতে চাই আপনাকে। জি বলুন। আপনি আমার বন্ধু হবেন? দিহানের কথায় অরিন অবাক হয়ে তাকায়। দিহানকে জিজ্ঞেস করে, বন্ধুত্ব কেন করতে চান? একটা বস্তির মেয়ের সাথে বন্ধুত্ব করতে আপনার সম্মানে বাধছে না? সরি অরিন, আসলে আমার মাথা ঠিক ছিল না। আমার সাথে যা হয়েছিল সেটা আমি মেনে নিতে পারিনি। আমার খুব রাগ জমেছিল আপনার প্রতি। আই এম সরি। ইটস ওকে। বাট আমি আপনার বন্ধু হতে পারবো না। কেন? আমি একটা ফকিন্নি টাইপ মেয়ে, সমাজে কিভাবে চলতে হয় তা আমার জানা নেই। অরিন আর কিছু বলতে পারল না। দিহান অরিনের ঠোঁটে আঙুল দিয়ে অরিনকে চুপ করিয়ে দিল। অরিন দিহানের চোখের দিকে তাকাল। আজ দিহানের চোখে তার অন্যরকম কিছু দেখা যাচ্ছে। দিহানের নাক তার মতোই সরু, ঠোঁট দুটো অনেক সুন্দর, হালকা গোলাপি, খুব আকর্ষণীয়, চোখের পাপড়িগুলা লম্বা, ফর্সা গালে কোচা কোচা দাড়ি, চুলগুলা চিল্কি, খুব ঘন, বাতাসের ছোঁয়ায় প্রজাতির ডানার মতো নাচানাচি করছে। এই চুলে হাত ডুবালে যেন শুধু তুলতুলে নরম তুলো খুঁজে পাবে। দেখেই মনে হচ্ছে অনেক নরম হবে এই চুলগুলা। অরিন এই প্রথম দিহানকে এতটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। কেন জানি তার মনে খুব ভালো লাগা কাজ করছে। তার স্বামী দেখতে এত সুন্দর, হোক সেটা ক্ষণিকের জন্য, কিন্তু স্বামী তো। দিহান আর অরিন একজন আরেকজনের চোখে হারিয়ে গেছে। এদিকে শাওন আর নীল বারবার কোকিলের মতো কুকু করে যাচ্ছে। একসময় নীল ছোট একটা পাথর নিয়ে ডিল দেয়। সেটা এসে দিহানের কপালের পাশে পড়ে। দুজনের হুঁশ আসে, তৎক্ষণাৎ দুজন দুদিকে ছিটকে যায়। দিহান কপালে পাশটায় হাত বুলায়। অরিন চারিদিকে তাকিয়ে বলে, মনে তো হচ্ছে কেউ ডিল মারছে, কিন্তু কে মারল? আশেপাশে তো কাউকে দেখছি না। বাদ দেন, চলেন বসি একটু। হুম। এখানে গাছতলায় বসতে আপনার কোনো সমস্যা নেই তো? দিহান কোনো জবাব না দিয়ে বসে পড়ল। অরিনও গিয়ে বসল। একটু সময় দুজন চুপচাপ বসে রইল। শুনশান পরিবেশ, শুধু মাঝে মাঝে দু একটা পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে। গলাটা একটু ঝেড়ে দিহান বলল, আমি জানতে চাইব না কেন আমাকে বিয়ে করছেন, কি তার কারণ? কারণটা যেটাই হোক সেটা যে কারো ক্ষতি করার মতো হবে না, এটা আমার বিশ্বাস। এমন ও তো হতে পারে আপনি ভুল বিশ্বাস করছেন। এমন নাও তো হতে পারে। অরিন কিছু বলল না, সামনে থাকিয়ে গাছ থেকে ঝরে পড়া পাতাগুলার দিকে তাকিয়ে রইল। দিহান বলল, হবেন আমার বন্ধু? হুম হব, তবে একটা শর্তে। আমি রাজি। বলুন কি শর্ত? আমাকে আবার তুমি করে বলতে হবে। ওকে, ওটা এমনিতেই বলতাম। আপনার জিজিজিএফ কেমন আছে? সেদিন ভয় তোতলাচ্ছিলাম বলে আজ ব্যঙ্গ করছো? হা 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 হা, আপনি যেটা মনে করেন। এবার বলেন, আপনার জিএফ ভালো তো? আছে ভালো, কিন্তু সব সময় শুধু ঝগড়া করে। ভালো লাগে না।
যে ভালোবাসায় ঝগড়া বেশি হয় সে ভালোবাসার গভীরতাও বেশি হয়। দিহান জোরপূর্বক হাসির রেখা টেনে বলল। তারপর পকেট থেকে ওয়ালেট বের করে 2000 টাকা বের করে অরিনকে দিয়ে বলল, অরিন, কাল পরশু তুমি আমার পর ছিলে, আজ তুমি আমার বন্ধু, তাই সাহস করে কিছু বলতে পারি। প্লিজ টাকাটা নিয়ে নাও অরিন। এটা আপনি পেতেন তাই এটা আপনাকে দিছি। আপনি আমাকে দিচ্ছেন কেন? কোনো সম্পর্কের মাঝে টাকার সম্পর্কটা আমার পছন্দ নয়। অরিন, আমি সেটা বলছি না। আসলে আমি বুঝিয়ে বলতে পারছি না। তোমার এখন টাকার খুব প্রয়োজন, আমি জানি তোমার কাছে টাকা নেই, প্লিজ নাও। উহু, আমার কাছে টাকা আছে। আর হ্যালুপার থেকে আমি শুনেছি আপনি কিছু করেন না, তাহলে এত টাকা কই পান? এত বড় হওয়ার পরেও বাবা মায়ের থেকে হাত পেতে টাকা নেন, লজ্জা করে না? লেখাপড়ার পাশাপাশি মানুষ অনেক কিছু করে, এতে সম্মান নষ্ট হয় না। সম্মান নষ্ট হয় অন্যের থেকে হাত পেতে টাকা চাইলে। এটা আপনার টাকা, এটা রাখুন। দিহান বিস্মিত হয়ে অরিনের দিকে তাকিয়ে তাকল তন্দ্রা আর অরিনের মাঝে কত তফাতে সেটা মাপতে লাগল। অরিন দিহানকে বলল, তাহলে আজ আমি উঠি, কাল দেখা হবে। আরেকটু বসো না প্লিজ। বসে কি করব, তাছাড়া আমার কাজ আছে, আমি যাই। একদিন টিউশনিতে না গেলে হয় না? অরিন অবাক হয়ে তাকালো। দিহান বলল, লুপা বলেছে তুমি টিউশনি কর। অহ, আজ না হয় না গেলে। প্লিজ। ওকে, বসেন। অরিন আবার বসল। দিহানের চোখ বার আর অরিনকে দেখতে চাচ্ছে। আজ হঠাৎ করে অরিনকে তার কাছে এত সুন্দর কেন লাগছে সে নিজেই জানে না। অরিনের চোখের দিকে তাকালে নেশা ধরে যায়। কি আছে এমন এই চোখে? দিহান অরিনের দিকে তাকিয়েছিল, অরিন তাকাতেই দিহান চোখ সরিয়ে নিল। অরিন বলল, চলেন একটু ওই পুকুরটায় গিয়ে বসি। চল। দিহান অরিন উঠে একসাথে পুকুরের দিকে গেল। একটা গাছের আড়াল থেকে শাওন আর নীল একজনের দিকে তাকিয়ে আবার দিহানদের দিকে তাকাল। ওরা কই যাচ্ছে তাদের মাথায় আসছে না। তারাও পিছু নিল। দিহান অরিন পুকুর পাড়ে এসে দেখল পুকুরের ঘাটের সিঁড়ি পিছলে হয়ে আছে। দিহান বলল, দেখে মনে হচ্ছে এখানে পা রাখলেই পিছলে যাবে। চল অন্য কোথায় বসি। না না, আমি সিঁড়িতেই বসব। একেবারে নিচের সিঁড়িটায়। দিহান কেন জানি না বলতে পারল না। সে আস্তে আস্তে দুসিঁড়ি নামল। নেমে অরিনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার হাত ধরে ধরে আসো। অরিন হাত বাড়িয়ে দিল। অরিন দিহানের হাতে তার হাতটা রাখতেই দুজনই হালকা কেঁপে ওঠল। অরিনের নরম হাতের ছোঁয়া দিহানের মনে অন্যরকম ভালো লাগা কাজ করছে। আর দিহানের ছোঁয়া লেগে অরিনের হার্টবিট বেড়ে যাচ্ছে। দিহানের দিকে একবার চোখ তুলে তাকাল। দিহান অরিনের চোখের দিকে তাকিয়ে অরিনের হাতটা শক্ত করে তার মুঠো ধরল। তারপর দিহানের হাতে ভর দিয়ে দিয়ে সে এক সিঁড়ি করে নিচে নামল। একেবারে নিচের সিঁড়িতে এসে দিহান অরিনের হাত ছেড়ে দিল। অরিনের ছোঁয়ায় তার মস্তিষ্ক অনেক কিছু করতে চাচ্ছে। আরেকটু ছয় থাকলে যেন সে মাতাল হয়ে যাবে। পায়ের স্যান্ডেল খুলে পাশে রেখে দু পা পানিতে ভিজিয়ে সিঁড়িতে বসল অরিন। দিহানও তার পাশে বসল, এতটা পাশে যে একটু নড়লেই একজনের গা আরেকজনের গায়ে ঘষা লাগবে। দিহানের এভাবেই বসতে ভালো লাগছে। অরিন দিহানকে বলল, পা ভিজান, দেখবেন অনেক ভালো লাগছে। ওয়েট, জুতো খুলতে হবে। দিহান তার জুতার ফিতা খুলতে লাগল, একটার খুলে ফেলল, আরেকটার খুলতে গিয়ে ফিতায় গিট লেগে গেল। ফিতা খুলতে না পেরে জুতা এমনি টেনে পা থেকে বের করার চেষ্টা করল, কিন্তু পারল না। শেষে ব্যর্থ হয়ে দিহান বলল, এক পা ভিজালে চলবে? আপনি কিছু মনে না করলে আমি ফিতাটা খুলে দিতে পারি। আরে না না না, লাগবে না।
অরিন দিহানের কথা শুনল না। কোলের উপর থেকে ব্যাগটা নামিয়ে পাশে রাখল। তারপর দিহানের পায়ের সামনে বসে ফিতা খুলতে লাগল। অরিন মাথা নিচু করে ফিতা খুলছে, এতে করে তার দুপাশের থুতনি সমান ছোট চুলগুলা সব মুখের দুপাশ ছড়িয়ে পড়েছে। যতবার ফিতায় টান দিচ্ছে ততবার চুলগুলা হেলেদুলে নেচে উঠছে। এই দৃশ্যটা দিহানের কাছে অনেক ভালো লাগছে। তার ইচ্ছে করছে অরিনের চুলগুলা কানে গুজে দিতে। অনেক চেষ্টা করার পরে অরিন ফিতাটা খুলল। ফিতা খুলে সে জুতা খুলতে লাগল। জুতা পা থেকে একটু বের করে দিহানের উন্মুক্ত পায়ের অংশে হাত দিয়ে ধরল। দিহান কিঞ্চিত কেঁপে ওঠল। অরিন দিহানের পা ধরে বাকিটাও খুলল। দিহানের শ্বাস ভারী হয়ে আসছে। হার্ট খুব দ্রুত চলছে। বুকের ভিতর যেন কেউ হাতুড়ি পিটাচ্ছে। কই, তন্দ্রার ছোঁয়া পেলে তো এমন হয় না? দিহানের মনে বারবার অরিনকে ছুঁয়ে দেওয়ার ইচ্ছে জাগছে। শুকনো একটা ঢোক গিলে তাড়াতাড়ি পা পানিতে ভিজাল। তার শরীরে গরম বাতাস বইছে মনে হচ্ছে। অরিন দিহানের দিকে তাকিয়ে বলল, আপনার পা অনেক সুন্দর, বিশেষ করে আপনার পায়ের নখগুলা। দিহান লজ্জা পেল। কথা ঘোরাতে বলল, এখন তো আমরা বন্ধু হয়ে গেছি, তুমি করে বল। অরিন কিঞ্চিত হাসল, কিছুই বলল না। এদিকে আড়াল থেকে ক্যামেরায় তাদের সুন্দর মুহূর্তগুলো বন্দী হচ্ছে। অরিনের সাথে সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় ফিরে দিহান। সে ভুলেই গেছে তার সাথে যে নীল আর শাওন ছিল। বাসায় এসে সোজা তার রুমে চলে যায়। অন্য দিনের মতো ইসি দিশার সাথে এক দফা ঝগড়া হয়নি আজ। রুমে গিয়ে পকেট থেকে ওয়ালেট আর ফোন বের করে ড্রেসিং টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে যায়। আজ তার অনেক ভালো লাগছে। অন্যরকম অনুভূতি হচ্ছে। নিজেকে পূর্ণ লাগছে। কিন্তু কেন, সেটা সে নিজেও জানে না। অরিনের চেহারাটা বারবার চোখে ভেসে উঠছে। অরিনের হাসি, অরিনের কথা বলার ভঙ্গি, অরিনের নেশা ধরানো চোখ, সব কিছু। মুখে পানি দিয়ে আয়না তাকিয়ে একা একা হেসে উঠল দিহান। মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসল। এসে ফোন হাতে নেয়। তন্দ্রা 100+ ফোন দিছে। তার ফোন সাইলেন্ট থাকায় সে বুঝেনি। তন্দ্রার নাম্বারে ডায়াল করল দিহান। তন্দ্রার সাথে সাথে কল রিসিভ করল, মনে হয় হাতে ফোন নিয়ে বসেছিল। ফোন ধরেই কান্নাজড়িত গলায় বলল, সারাদিনে এখন মনে হলো, তাই না? দিহান ছোট করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি, ফোন সাইলেন্ট ছিল। তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না দিহান। তুমি বদলে গেছো, অনেক বেশি বদলে গেছো। বলেই ফুপিয়ে কেঁদে উঠল তন্দ্রা। বদলিনি। কান্না থামাও। কেমন আছো? সারাদিন কই ছিলা তুমি? একটা ফ্রেন্ডের সাথে। ছেলে নাকি মেয়ে? মেয়ে। অহ। তন্দ্রা আর কিছুই বল না, কিন্তু স্পষ্ট তার কান্নার শব্দ শোনা গেল। দিহান তন্দ্রাকে বলল, তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি চাইলে কিন্তু তোমাকে মিথ্যে বলতে পারতাম, কিন্তু আমি বলিনি। তুমি যদি এখন এই বিষয় নিয়ে আমায় সন্দেহ কর, তাহলে নেক্সট টাইম আমি এমন কথা তোমার থেকে লুকাবো। কারণ একটাই, আমি চাইব না তুমি অযথা কিছু নিয়ে আমার সন্দেহ কর বা ঝগড়া কর। আমি সন্দেহ করছি না, আমার খারাপ লাগছে। খারাপ লাগার কি আছে? আমি তো তার সাথে খারাপ কিছু করছি না। কাল যাবে ভার্সিটিতে? হুম, যাব। এখন রাখছি, আমার খিদে লাগছে। দিহান ফোন রেখে দিল। কেন জানি তার কথা বলতে ইচ্ছে করছে না। ফোন রেখে ড্রয়িং রুমে আসল তার বাবা আর চাচারা মিলে কি নিয়ে যেন আলাপ আলোচনা করছেন। আর মা চাচিরা সোফার পেছনে দাঁড়িয়ে আছেন। দিহান সোফায় গিয়ে বসল। সবাইকে দেখে চিন্তিত মনে হচ্ছে। দিহান বলল, কি হইছে বাবা? কোনো সমস্যা?
দিহানের কথায় উনারা কোনো জবাব দিল না। দিহান তার মায়ের দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইল, উনি কিছু বললেন না। দিহানের বড় মা বললেন, তোদের কলিজার বড় ভাই জিহান বিয়ে করছে। কি ভাইয়া বিয়ে করছে? কবে? কি জানি কবে করছে। আমাদের কি বলে করছে নাকি? পরিবারের মানসম্মানের কথা একবারও ভাবল না। আশেপাশের লোক এসব শুনলে না জানি কি কি কথা বলে। দিহানের বড় মায়ের কথার উপর দিহানের বাবা রাগান্বিত স্বরে বলেন, তারপরও তো ভাইয়া মেনে নিয়ে বলছেন বউ নিয়ে বাড়ি আসতে। যদি এটা দিহান করত তাহলে আমি তাকে বাড়িতেই আসতে দিতাম না, ত্যায্যপুত্র করে দিতাম। দিহানের বাবার মুখে এমন কথা শুনে দিহান আঁতকে উঠল। সে যে এমন কিছু করেনি সেটা তো নয়। যেভাবেই হোক সেও তো জিহানের মতো কাজ করেছে, যা নিজের পরিবারের সম্মানে আঘাত আনার জন্য যথেষ্ট। দিহান একটু নড়েচড়ে বসে তার বড় মাকে বলল, বাসায় আসার পথে ঝিনুকের, জিহানের জিএফ সাথে দেখা হয়েছে। কই, ঝিনুক তো আমাকে এসব কিছু বলল না। সেটাই তো আমরাও ভাবছি, ঝিনুকের সাথে বিয়ে ঠিক থাকার পরেও অন্য মেয়েকে বিয়ে করল কেন? বড় মা। দিহানের কপাল কুঁচকে এলো। তার সাথে যা হয়েছে জিহানের সাথেও তা হয়নি তো? এমন তো নয় দিহানের বিয়ে আর জিহানের বিয়ের পিছনে একই কারণ। ভাবতেই দিহানের মনে অজানা এক ভয় কাজ করতে লাগল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দিহান ভার্সিটি চলে গেল। ভার্সিটিতে গিয়ে নীল আর শাওনকে খুঁজতে লাগল। অনেক খোঁজার পরে ক্যান্টিনের কোণে একটা গাছের নিচে তাদের পেল। শাওন নীল বাদে আর কেউ নেই সেখানে। দিহান নীল শাওনের মাঝখানে বসে দুজনের পিঠে চাপড় দিয়ে বলল, কি ব্যাপার, আমাদের নীল দরিয়া শুনশানের কি হল? দিহানের কথাটা বলতে দেরি হয়েছে, তার পিঠে কিলগুসি পড়তে দেরি হয়নি। দিহান নিজেকে ছাড়িয়ে একটু দূরে দাঁড়িয়ে বলল, মারছিস কেন তোরা? কি করছি আমি? শালা, প্রথমে তো যেতেই ভয় পাইছিলি, যাওয়ার পরে আমাদের আর খুঁজো নিলি না। নীল, একদিনেই তুই আমাদের ভুলে গেছিস, আর কিছুদিন পরে তো তুই আমাদের চিনবিই না। শাওন, দোস্ত দেখ, আমি নিজেই জানি না আমার সাথে কি হয়েছে। ওর সামনে যাওয়ার পরে আমার সবকিছু অন্যরকম লাগছিল। অনুভূতিগুলা অন্যরকম ছিল, যা আগে কখনো হয়নি। বিশ্বাস কর, আমার নিজের সাথে কি হইছে তা আমি নিজেই জানি না। সারাদিন শেষে ও যখন বিদায় নিছিল খুব খারাপ লাগছিল। কেন লাগছিল জানি না। তাই তোদের আর খোঁজ করা হয়নি। সরি রে। শাওন নীল দিহানের দিকে কেমন যেন সন্দেহের চোখে তাকাল। দিহান বোকা ভনে গেল। শাওন বলল, প্রেমে ট্রেমে পড়িসনি তো? আরে দূর, কি বলছিস, প্রেমে পড়ব কেন? ও আমার খুব ভালো বন্ধু। বাহ, একদিনেই ভালো বন্ধু হয়ে গেল। নীল, ওর সাথে তো আমার পরিচয়টা একদিনের নয়, তাই না? কার সাথে একদিনের পরিচয় না? হঠাৎ কারো কথা শুনে তিনজন সেদিকে তাকাল। তন্দ্রা দাঁড়িয়ে আছে। তন্দ্রাকে দেখে নীল বিরক্ত হল, কিঞ্চিত স্বরে বলল, আইছে ন্যাকার খালাম্মা। তন্দ্রা হেলেদুলে হেঁটে এসে তাদের সামনে দাঁড়াল। নীল আর শাওন চলে গেল সেখান থেকে। দিহান কপাল কুঁচকে তাকিয়ে তন্দ্রাকে জিজ্ঞেস করল, এভাবে হেলেদুলে হাঁটো কেন তুমি? তন্দ্রা কিঞ্চিত রাগী স্বরে বলল, আমার তো সব কিছুই তোমার খারাপ লাগে। আমার হাঁটা, ড্রেস আপ, কথা বলা সবকিছুই তোমার খারাপ লাগে। সামান্য কথায় রেগে যাচ্ছ কেন? এটা সামান্য কথা না, এটা অনেক বড় কথা। তাই ক্ষমা চাচ্ছি আমি এটা বলার জন্য। তোমার যেভাবে খুশি তুমি চল, আমি আর কিছু বলবো না। বাহ, তুমি দেখছি আজকাল রাগ করতেও জানো। সব কিছুর একটা সীমা থাকা উচিত। অলওয়েজ ঝগড়া করলে সম্পর্কে ফাটল ধরে। সব কিছুতে সবসময় শুধু ঝগড়া আর ঝগড়া। সব সময় কি মোড একরকম থাকে?
তন্দ্রা আর কিছু বলল না, দুজন চুপচাপ বসে থাকল। কিছুক্ষণ পরে দিহান তন্দ্রার দিকে তাকিয়ে দেখল তন্দ্রা বসে মাথা নিচু করে কান্না করছে। দিহান একটা দীর্ঘশ্বাস নিয়ে তন্দ্রার পাশে বসল। সরি, তুমি এমন কাজ করো যে আমি রাগ না করে থাকতে পারি না। কান্না বন্ধ কর আর ক্লাসে চল। তন্দ্রা চোখের পানি মুছে বলল, আমার ক্লাসে যেতে মন চাচ্ছে না। চল একটু ঘুরে আসি। একটা ক্লাস করে যাই। ওকে। আজ কিন্তু আমাকে ওই শাড়িটা কিনে দিতে হবে। আমার কাছে তো টাকা নাই। বিকাশেও 1 টাকা নাই। বলে দিল ইপার আমাকে দিতে দিতে ক্লান্ত হয়ে গেছ। এখন যদি এই অবস্থা হয় বিয়ের পরে আমায় কি দিবে, আমি তো সেটাই ভাবতেছি। ওকে থাকো তুমি, আমি যাচ্ছি। বাই। বলেই তন্দ্রা কটকট করে হেলেদুলে হেঁটে চলে গেল। দিহানের মাথায় একটা কথা আসে না, সবসময় কেন তন্দ্রা শুধু টাকা টাকা করে। সে কি বুঝে না দিহানও চলে মা বাবার থেকে নিয়ে। ছোট একটা দীর্ঘশ্বাস ছেড়ে ক্লাসের দিকে চলে যায় দিহান। ক্লাস শেষে নীল ও শাওনকে বসতে বলে চলে গেল অরিনদের কলেজের দিকে। অরিনকে দেখার জন্য মনটা আকুপাকু করছে তার। অরিনের ছোঁয়াতে সে যে সুখ পায় সেই সুখ পেতে মনটা ব্যাকুল হয়ে আছে। হঠাৎ করে অরিনের জন্য এতটা টান কেন হচ্ছে সেটা সে নিজেও বুঝতে পারে না। অরিনদের কলেজের গেটের সামনে যেতেই তার চোখে পড়ল অরিন আর লুপা কথা বলে বলে গেটের দিকে হেঁটে আসছে। দিহান সেখান থেকে সরে এসে লুপাকে কল দিল। লুপা কল ধরতেই বলল তাড়াতাড়ি বাসায় যেতে। লুপা অরিনকে বিদায় জানিয়ে চলে গেল। লুপা চলে যাওয়ার পরে দিহান অরিনের সামনে গেল। দিহানকে দেখে অরিন অবাক হয়ে জিজ্ঞেস করল, আরে আপনি এখানে? মাত্রই না লুপাকে কল দিয়ে বাসায় যেতে বললেন? যদি লুপা বাসায় না যেত তাহলে আমি এখানে আসতাম কি করে? আপনি দেখছি খুব চালাক। তোমার থেকে কম। দিহানের কথায় কিঞ্চিত হাসল অরিন। চল একটু ঘুরে আসি। অরিন ফোন বের করে টাইম দেখে নিল। তারপর দিহানকে বলল, যাওয়া যাবে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, আমাকে আজ টিউশনিতে যেতেই হবে, নয়তো এটা আর থাকবে না। ওকে এবার চলো। দিহান অরিনকে নিয়ে নির্জন একটা জায়গায় গেল। চারিদিকে সারি সারি গাছ, প্রতিটি গাছের নিচে শুকনো পাতা পড়ে আছে। এ যেন পাতার বিছানা। দেখতে অপরূপ সুন্দর লাগছে। অরিন চারিদিকে তাকিয়ে দিহানকে বলল, জায়গাটা একদম নিরিবিলি, কেমন যেন ভুতুড়ে টাইপ। তোমার ভয় করছে না? কেন? এই যে এমন একটা জায়গায় আমি তোমায় নিয়ে এলাম। যদি খারাপ কিছু করি? ভয় তো আপনার পাওয়ার কথা। দিহান অরিনের কথার জবাব দিতে যাবে তার আগেই তার কানে কিছু একটা শব্দ এল। যেন পাতার উপর দিয়ে কেউ হাঁটছে, তাও খুব সতর্কভাবে। দিহান তৎক্ষণাৎ পিছন ঘুরে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না। এখানের আসার পথেও তার মনে হয়েছে কেউ তাদের পিছু পিছু হাঁটছে। দিহানের সামনে তুড়ি বাজিয়ে অরিন বলল, কি হইছে? না কিছু না, চল একটু বসি। দিহান অরিন একটা গাছের নিচে বসল। দুজনেই গাছে পিঠ ঠেকে বসেছে, একদম কাছাকাছি। দিহানে তীব্র ইচ্ছা জাগছে অরিনের কোলে মাথা রাখতে। যদি অরিন কিছু মনে করে বা তাকে খারাপ ভাবে। এসব মনে হতেই নিজেকে আটকে রাখল দিহান। কিন্তু বেশিক্ষণ পারল না। একসময় তার মনে হলো ক্ষতি কি? বউ তো আমার। বউয়ের কোলে মাথা রাখলে পাপ তো আর হবে না। দিহান আর দেরি না করে অরিনের কোলের উপর মাথা রেখে শুকনো পাতায় শুয়ে পড়ল। অরিন যেন 440 ভোল্টের শকট খেল। হা হয়ে দিহানের দিকে তাকিয়ে তাকল। দিহান চোখ বন্ধ করে তার কোলে শুয়ে আছে। অরিন বলল, এভাবে শুয়ে পড়লেন যে? জানি না। কেন জানি ইচ্ছে করছিল তোমার কোলে শুতে।
বন্ধু ভেবে শুয়েছি, কোনো খারাপ মতলব নেই কিন্তু। চোখ বন্ধ রেখেই বলল দিহান। অরিন কিঞ্চিত হাসল। ভাবল মানুষটা একদম সহজ সরল, কোনো কিছুতেই কোনো প্যাচ নাই, সব কথা সোজাভাবে বলে দেয়। আর সে কিনা এই মানুষটাকে ঠকাচ্ছে। ভাবতেই বুক ছিঁড়ে আসা একটা দীর্ঘশ্বাস ছাড়ল অরিন। দিহানের চুলের দিকে দুবার হাত বাড়িয়ে হাত ফিরিয়ে নিল। দিহান চোখ বন্ধ রেখেই অরিনের হাত এনে তার মাথায় রেখে বলল, একটু হাত বুলিয়ে দাও প্লিজ। একজন বন্ধু হিসাবে অনুরোধ করছি। অরিন বিস্মিত হল, তার মনের ইচ্ছে আর দিহানের ইচ্ছের কত মিল। তারও তো ইচ্ছে করছিল দিহানের চুলে হাত বুলিয়ে দিতে। অরিন দিহানের চুলের ভেতর নিজের হাত ডুবিয়ে দিল। দিহানের চুলগুলা অনেক ঘন, একদম নরম। অরিন কাল যা ভেবেছিল সত্যিই তাই। এ যেন দিহানের চুল নয়, তুলোর রাজ্য। অরিনের ইচ্ছে করছে সারা জীবন এই চুলে হাত ডুবিয়ে রাখতে। কত সুন্দর চুল তার স্বামীর। ভাবতেই লজ্জার হাসি হাসল অরিন। হোক ক্ষণিকের জন্য, কিন্তু স্বামী তো তার। দিহান চোখ বন্ধ করে আছে। অরিন দিহানের দিকে নেশা ভরা চোখে তাকিয়ে আছে। অরিন দিহানের চুলে মাঝে মাঝে মুঠি করে ধরছে। যখনই এভাবে ধরে দিহান মুখের ভঙ্গিটা এমন করে যেন সে খুব বেশি সুখ পাচ্ছে। অরিনের ইচ্ছে করছে দিহানের সাথে নিজেকে মিশিয়ে দিতে। দিহানের ঠোঁটগুলা অরিনকে খুব টানে। হালকা গোলাপি ঠোঁট দুটো, যেন ঠোঁট নয় কোনো চম্বুক, তাই তো তাকে এত টানে। দিহান চোখ খুলে তাকিয়ে দেখল অরিন তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। এই চোখ দুটোর দিকে তাকালে তার এত নেশা ধরে যে সে নিজেকেই ভুলে যায়। ঠোঁটের কোণে হাসির রেখা টেনে বলল, কি দেখছ? অরিন তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। দিহান অরিনের একটা হাত ধরে এনে উল্টে পাল্টে দেখতে লাগল। অরিন বলল, কি দেখছেন এভাবে? দিহান অরিনের চোখে চোখ রেখে বলল, দেখি কি জাদু আছে এ হাতে, যে আমি এত সুখ পেলাম তার ছোঁয়াতে। বাহ বাহ, কবি হয়ে গেছেন দেখছি। দিহান অরিনের হাতটা আবার নিজের মাথায় রেখে বলল, কবি টবি পড়ে হব, আগে আরেকটু সুখ দাও প্লিজ। অরিন আবারও দিহানের চুলে নিজের হাত ডুবিয়ে দিল। এই মানুষটার প্রেমে পড়ে গেছে সে, তাই তো আজকাল তার সাথে আগের মতো বিহেভ করতে পারে না। দিহান চোখ বন্ধ করে সুখের রাজ্যে ভেসে চলছে। সে কি জানে আড়াল থেকে কেউ একজন তাদের মুহূর্তটা ভিডিও করছে। শেয়ালের হাঁক শুনে ঘুম ভাঙে অরিনের। চোখ খুলে তাকিয়ে দেখে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তার কোমর জড়িয়ে ঘুমিয়ে আছে দিহান। দিহানের গরম নিঃশ্বাস তার পেটে গিয়ে লাগছে। দিহানের নাক মুখ সব তার পেটে চেপে আছে। দিহান ঘুমের ঘোরে এভাবে তাকে ধরেছে। অরিন এতক্ষণ এভাবে ঘুমিয়েছিল? ভাবতেই লজ্জা পেল অরিন। চারিদিকে তাকিয়ে দেখল কিছুই দেখা যাচ্ছে না। তার কোলে ঘুমিয়ে থাকা দিহানকেও না, শুধু অনুভব করা যাচ্ছে দিহানকে। অরিনের ইচ্ছে করছে দিহানের মাথা চেপে ধরতে, এত জোরে চেপে ধরতে যে দিহানকে একদম তার কলিজায় ঢুকিয়ে দিতে। দিহানের গরম নিঃশ্বাস তার ইচ্ছেকে আরও তীব্র করে দিচ্ছে। অরিন দিহানের চুলে হাত বুলাতে লাগল। ঘুমান্ত দিহানকে অন্ধকারেই আদর করে দিতে ইচ্ছে করছে। একদল শিয়ালের হাঁক শুনে অরিনের সব ফিলিংস উদাও হয়ে গেল। ভয় তার কলিজা শুকিয়ে গেল। অরিন দিহানকে ডাক দিল, দিহান শুনল না। গভীর ঘুমে তলিয়ে আছে সে। অরিন দিহানকে কিঞ্চিত ধাক্কা দিয়ে ডাক দিল, এই শুনছেন? উঠেন প্লিজ। দিহান একটু নড়ে অরিনকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। অরিন আবার ধাক্কা দিল, এই উঠেন প্লিজ। দিহান অরিনের হাতটা সরিয়ে আবার ঘুমিয়ে গেল। শেয়ালের হাঁক আরও কাছে মনে হচ্ছে। অরিন এবার জোরে জোরে ডাকতে লাগল, এই উঠেন প্লিজ। দিহান লাফ দিয়ে উঠল। চারিদিকে তাকিয়ে দেখল কিছুই দেখা যাচ্ছে না।
হাতড়ে অরিনকে খুঁজল, অরিন তার সামনেই আছে। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করল। অরিনের মুখে ভয়ের চাপ। শিয়ালগুলা মনে হচ্ছে গলা ছিঁড়ার প্রতিযোগিতা করছে। এত জোরে ডাকছে, মেয়েটা তো ভয় পাবেই। দিহান অরিনের কাঁধে হাত রেখে বলল, ভয় পেও না, আমি আছি। দিহান ফোনে টাইম দেখে বলল, রাত 8টা বাজে। এতক্ষণ ধরে আমরা এখানে? আপনি ঘুমিয়েছিলেন, আমিও ঘুমিয়ে গেছিলাম। এখন কি হবে? আমি কি জানি, আমার খুব ভয় করছে। অরিনের কথা শেষ হতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। অরিন দিহানকে ঝাপটে ধরল। শেয়াল কুকুর যত ডাক দিচ্ছে, অরিন ততই বেশি শক্ত করে ধরছে দিহানকে, যেন সে দিহানের ভিতর ঢুকে যাবে। দিহানের কেন জানি অসম্ভব ভালা লাগা কাজ করছে। দিহান অরিনকে জড়িয়ে ধরে বলল, ভয় পাচ্ছ কেন? বললাম তো আমি আছি। আমি বাসায় যাব, প্লিজ চলেন এখান থেকে। হা হা হা, তুমি তো দেখছি একটা ভিতুর ডিম, এসবে এত ভয় পাও? দেখুন, একদম মজা করবেন না, প্লিজ চলেন এখান থেকে, প্লিজ। তার আগে তো আমায় ছাড়ো, তারপর না হয় যাব। অরিন লজ্জা পেল, সাথে সাথে দিহানকে ছেড়ে দিল। দিহান দাঁড়িয়ে অরিনের দিকে হাত বাড়িয়ে দিল। অরিন দিহানের হাত ধরে দাঁড়ায়। অরিন দাঁড়াতেই দিহান অরিনকে কোলে তুলে নিল। আরে আরে, কি করছেন? নামান প্লিজ, পড়ে যাব তো। তোমার সমান আরও দুটোকে নিলেও পড়বে না, বুঝলে? আমার বডি দেখছ? প্রতিদিন জিম করি কি এমনি এমনি? আচ্ছা থাক, এত তারিফ করতে হবে না নিজের। আমায় নামান। কোলে কি তোমার অনুমতি নিয়ে তুলছি যে তোমার বলাতেই নামিয়ে দিব? জিএফকে কোলে নিয়ে নিয়ে অভ্যস্ত হয়ে গেছেন মনে হচ্ছে। আমি কোনো মেয়ে মানুষকে কখনো কোলে নেইনি, এটাই প্রথম। তাহলে আমায় নিলেন যে? কারণ তুমি আমার বেইটুকু, বলে থেমে গেল দিহান। অরিন বুঝতে পারছে দিহান বউ বলতে চাইছিল। তার মানে দিহানও তাকে বউ মানে? অরিনের লজ্জা লাগছে, মনের মধ্যে সুখ সুখ অনুভূতি হচ্ছে। দিহানের গায়ের সাথে তার গা লেগে আছে। যেই হোক, মানুষটা তার স্বামী, তার ভালো লাগার মানুষ। তাও এমন একটা পরিবেশে তার সাথে গায়ে গা লেপটানো। মনের মধ্যে তো অনেক কিছু জাগবেই। অরিনের ইচ্ছে করছে নিজেকে দিহানের কাছে সঁপে দিতে, কিন্তু ক্ষণিকের সময়ের সম্পর্কে এমন কিছু ঠিক হবে বলে মনে হচ্ছে না অরিনের কাছে। অরি! হঠাৎ দিহানের মুখে অরি ডাক শুনে অরিন একটু অবাক হয়। অরি নামে তাকে শুধু তার বোন ডাকে, আর কেউ না। দিহান অরিনকে বলল, তোমাকে অরি বলে ডাকলে রাগ করবে না তো? অরিন একটু চুপ থেকে তারপর বলল, অরি আমার আপুর দেওয়া নাম। আপনিও ডাকতে পারেন, সমস্যা নাই। তোমার নিজের আপু? অরিন কোনো জবাব দিল না। কিছুক্ষণ পরে দিহান বলল, তোমার বিএফ কি করে? আমার বিএফ নাই। এটাও বিশ্বাস করতে হবে? আপনার ইচ্ছে হলে করেন, নয়তো না। তবে এটাই সত্যি, আমার কোনো বিএফ নাই। দিহান অরিন কথা বলতে বলতে রাস্তায় চলে আসল। রাস্তায় এসে দিহান অরিনকে কোল থেকে নামিয়ে দিল। গাছের নিচে যেভাবে বাইক রেখে গেছিল সেভাবেই আছে। রাত 9টা হয়ে গেছে। আজ অরিন বাসায় গেলে তাকে অনেক নোংরা নোংরা কথা শুনতে হবে, এটা সে জানে। দিহান বাইকে উঠে অরিনকে বলল, উঠেন ম্যাডাম। অরিন উঠল, কিন্তু দিহানকে ধরল না। দিহান বলল, বন্ধু ভেবে ধরে নাও, নয়তো পড়ে গেলে হাত পা ভেঙে ল্যাংড়া হয়ে যাবা। হলে হব, তাতে আপনার কি? ওকে ধৈর না। বলেই দিহান বাইকে চালিয়ে টান দিল। সাথে সাথে অরিন পুরোটা গিয়ে দিহানের পিঠে পড়ল। দিহান হেসে বলল, আরও দেখাও মহিমা। অরিন আর বাড়াবাড়ি করল না। হাত দিয়ে দিহানের পেট জড়িয়ে বসে থাকল। প্রতিবারের মতোই অরিনের শরীরের ছোঁয়া দিহানের মনের ইচ্ছেগুলোকে জাগিয়ে দিল।
ইচ্ছে করছে অরিনকে নিজের বাহুডোরে বেঁধে রাখতে, অরিনকে নিজের সাথে মিশিয়ে দিতে। আপাতত এসব মাথা থেকে ঝেড়ে বাইক চালাতে মন দিল দিহান। দিহান অরিনের বাসার সামনে এসে বাইক থামাল। দিহানের ভেতর কাঁদছে। অরিনকে এখানে রেখে যেতে ইচ্ছে করছে না। সে তো ভালোবাসে না তাকে, তাহলে এত টান কেন অরিনের প্রতি? কেন অরিনের মাঝে এত শোক সে পায়? যে মেয়েটাকে একদিন ক্ষেত বলে গালি দিত, আজ সে মেয়ে কিনা তার সবথেকে ভালো লাগার মানুষ। কিন্তু কেন? এমন ও তো হতে পারে অরিন খারাপ মেয়ে। অরিন তার পরিবারকে বরবাদ করতে এসেছে। দিহানের মাথা ভনভন করতে লাগল। অরিনকে খারাপ ভাবতেই তার খারাপ লাগছে। দিহানকে অন্যমনস্ক দেখে অরিন দিহানের গায়ে হালকা ধাক্কা দিয়ে ডাক দিল। দিহানের হুঁশ এল। শুকনো একটা ঢোক গিলে অরিনকে বলল, তাহলে বাবাই। কথাটা দিহানের গলা দিয়ে বেরুতে চাচ্ছে না। ইচ্ছে করছে অরিনের বলতে, প্লিজ চলে আসো আমার সাথে। অরিনেরও দিহানকে বাই বলতে কষ্ট হচ্ছে। যেন দিহান তার সত্যিকারের স্বামী, দিহান দূর কোনো দেশে চলে যাবে, তাই বিদায় দিতে বুক ফেটে কান্না আসছে। অরিন জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, তাহলে আজ বিদায়। বাসায় গিয়ে গোসল কইরেন, নয়তো শরীর চুলকাবে, ঘুমাতে পারবেন না। আর জামাগুলা ভালো করে ধুয়ে দিবেন, যেখানে শুইছিলেন জায়গাটা কেমন যেন ছিল। অরিনের কথায় দিহানের কষ্টটা আরো বেড়ে গেল। এখন তার কেঁদে দিতে ইচ্ছে করছে। অরিনকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, তার মাঝে নিজেকে মিশিয়ে দিতে ইচ্ছে করছে। দিহান বাই বলে চলে আসে, ওখানে থাকলে তার খুব কষ্ট হবে। বুক ফেটে যাচ্ছে তার এভাবে অরিনকে ছেড়ে যেতে। কই, তন্দ্রার জন্য তো কখনো এমন হয়নি। তাহলে কি নীল সত্যিই বলছে যে সে অরিনের প্রেমে পড়ে গেছে? যদি তাই হয় তাহলে তন্দ্রা চলবে।